তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করেই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আজ আমরা মূলত আলোচনা করব স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের পক্ষে যে 2 মাস ধরে টানা আন্দোলন চলছে সেই বিষয়টি নিয়ে আজকে ইশরাক হোসেন একটি সংবাদ সম্মেলন করেছেন জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তিনি অনেক বক্তব্য দিয়েছেন। জনাব আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে বলেছেন। আসিফ মাহমুদ আবার ফেসবুকের স্ট্যাটাসে তার জবাব দিয়েছেন। তার মানে এই দুজনের মধ্যে যে বিরোধ লড়াই সেটি অনেক দিন ধরে চলছে। কথার লড়াই, সামাজিক মাধ্যমের লড়াই, বক্তব্য বিবৃতির লড়াই, অভিযোগ পাল্টা অভিযোগ, এগুলো এখন পর্যন্ত চলমান। তার শেষ কথায় কার দায় কতটুকু, কিভাবে এই সংকট নিষ্পত্তি হবে, সরকার এবং বিএনপির ভূমিকা কি, এরকম নানান দিক নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনাব মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুব বিষয়ক সহ সম্পাদক বিএনপি। নেওয়াজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এবং রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। রাশেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আলোচনা শুরু করার আগে আমরা জনাব ইশরাক হোসেন যে সংবাদ সম্মেলন করেছেন সেই বিষয়ে একটা প্রতিবেদন দেখে নেব। শপথ না পড়ানো এবং নগর ভবনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, শপথ না পড়িয়ে সরকার কয়েকটি আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। এছাড়া নতুন একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে সরকার বিভিন্নভাবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, আদালতের রায় যাই হোক, আইন আদালত যাই বলুক, তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দেবে না। নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য, সেই দলকে গঠনের জন্য কাজে লাগানোর কাজ বাধাগ্রস্ত হতে পারে, এই সকল জিনিস বিবেচনায় তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। মঙ্গলবার নগরবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলনকে প্রতিহত করতে সরকারের মদতপুষ্ট একটি মহল তাদের উপর হামলা করেছে বলেও অভিযোগ করেন ইশরাক। গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। এরা কেউ কেউ নিজেদেরকে বিএনপি ঘরানার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই। যৌক্তিক আন্দোলনে অংশ নেয়া কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না, এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা উচিত হবে। বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাক আন্দোলন করছেন। আসিফ মাহমুদের এমন মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও জানান ইশরাক হোসেন। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে, এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনাব মীর নেওয়াজ আলী নেওয়াজ, আসিফ ইশরাকের এই দ্বন্দ্বের শেষ কোথায়? ধন্যবাদ আপনাকে জনাব নাজরুল আশরাফ ভাই। জনাব ইশরাকের যে প্রেস ব্রিফিং দেখলাম, ইশরাক আসলে আজ থেকে এক মাসখানিক আগে মনে হয় আন্দোলনটা শুরু হয়েছিল। 2 মাস ধরে চলছে। তো 2 মাস আন্দোলনটা তো কিন্তু ইশরাক যেগুলো বলছে যথার্থই বলছে। তার কারণ হচ্ছে নগরবাসী তাদের সেবা থেকে বঞ্চিত ছিল, যারা পালিয়েছে এরপর থেকেই। প্রশাসক তো ছিল না, প্রশাসক হিসেবে কাজকর্ম চালাতে পারছিল না। তার প্রশাসককে আমি চিনি পার্সোনালভাবে, কাজ করতে পারছিল না। আপনি দেখেন, এই ইশরাক বিষয়টা মীমাংসিত বিষয় ছিল। সে মেয়র নির্বাচিত, মেয়র পালিয়েছে, হাইকোর্টে
ট্রাইব্যুনালে রায় দিয়েছে ইশরাকের পক্ষে। তারপর আবার তারা করছে, হাইকোর্টও, ট্রাইব্যুনাল প্রথম রায় দিয়েছিল, পরবর্তী পর্যায়ে হাইকোর্টে এরা আপিল করেছিল, আপিলও বলছে যে হ্যাঁ ইশরাক বৈধই। তারপর সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখানেও ইশরাক তাকে বৈধ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে। কিন্তু পার্সোনাল কী কারণ আসিফ মাহমুদ সাহেব এই ঘটনার সাথে সম্পৃক্ত হলো, এটা আমাদের প্রশ্ন আর কি। তার কারণ হচ্ছে পাশাপাশি চট্টগ্রাম যে সিটি কর্পোরেশন জনাব শাহাদাত আমাদের, তিনিও কিন্তু নিয়েছেন এই হাইকোর্ট, মানে ট্রাইব্যুনালের রায় কিন্তু হয়েছে। তারপরে আপনার এই যে উত্তরে, এখানে তো আমাদের কেউ কোনো উচ্চবাচ্য হয়নি। হ্যাঁ, একটা প্রশাসক যে নিয়োগ হলো তাকে তো আমরা কখনো চিনতাম না, জানতাম না, শুনতাম না। তো ইশরাকের বিষয়টা, ইশরাক যেগুলো বলেছে যে উপদেষ্টা পরিষদ যেটা করেছে যে আদালত যাই কিছু হোক বা না হোক ইশরাককে শপথ নিতে দেওয়া হবে না। তাহলে যারা পালিয়েছে, তাহলে এটার সাথে যে এটা কী হলো? কারণ আদালত, আমরা তো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তো সংগ্রাম করেছিলাম, আন্দোলন করেছিলাম দীর্ঘ 17 বছর। তো সেই আইনের শাসন কোর্ট যেখানে মহামান্য হাইকোর্ট দিল, সুপ্রিম কোর্ট দিল, আমরা দিচ্ছি না, মানে উপদেষ্টা পরিষদ দিল না। আর যারা বিগত দিনে যারা পালিয়েছে তাদের ছত্রছায়া তো সব রয়েছে। এবং আমরা দেখলাম গত পরশু দিন, গতকালকেই মনে একটা হামলা হয়েছে জি, সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার নেতৃত্বে, যাদেরকে আসিফ মাহমুদের সমর্থক বলা হচ্ছে। হ্যাঁ, তাই মানে সমর্থক, এটা ইশরাকের কথা। আর ইশরাক যে মুভমেন্টগুলো হয়েছে সেগুলো কিন্তু দলের কমিশনারগুলো নিয়ে ইশরাক আন্দোলনটা করেছে। মানে নগরবাসী যেগুলো কমিশনার ছিল দক্ষিণের, আপনি দেখবেন আশেপাশে সবগুলো কিন্তু কমিশনার ছিল। হ্যাঁ, বিএনপির থেকেও বলেছিল যে কেসে যে ইশরাকের মানে শপথটা পড়ানোর জন্য, কিন্তু তারা এটা পার্সোনালি হয়তো উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এগুলো কেন নিয়েছে এটা তারাই, মানে শপথ না পড়ানোর পক্ষে যেসব যুক্তি আমরা শুনি যে ম্যাচ শেষ হয়ে গেছে, তারপরে যে নির্বাচন গ্রহণযোগ্য না, তারপরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করে নাই, তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে আবার সেটা নির্বাচন কমিশনে ফেরত এসেছে, মানে এর মধ্যে কিছু আইনি বা প্রশাসনিক জটিলতা, এটা কি বিএনপি সরাসরি সরকারের সাথে উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টা হোক, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতো না? এই দ্বন্দ্বের কারণে যে নগরবাসী দুর্ভোগে পড়ছে, আন্দোলনের ফলে মানুষের দুর্ভোগ, জনসেবার দিক থেকে, নাগরিক সেবার দিক থেকে এটা চলমান থাকাটা সরকার বা ইশরাক হোসেন বা আপনার দল কেউ কি লাভবান হচ্ছে? না, সেগুলো তো লাভবান হচ্ছেই না। নগরবাসীদের সাংঘাতিক ভোগান্তিতে ছিল। কেন, আমি তো ঢাকা শহরে আমার জন্ম, আমারও লালবাগে আমার বাসা, সেখানে ধরেন সকাল থেকে রাত পর্যন্ত আমরাও এগুলা পরিশ্রম করেছি নগরবাসীকে সঠিকভাবে রাখার জন্য, কিন্তু তারপরেও কিন্তু আমরা সচল রাখতে পারছিলাম না। তার কারণ হচ্ছে এই যে যারা রয়েছে প্রশাসক বলেন, যেটাই বলেন, তারা কিন্তু সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারে নাই। মানে হতে পারে, আপনি দেখেন মানুষ কিন্তু ভালো নেই ঢাকা সিটি, একদিকে মশা, একদিকে চিকুনগুনিয়া, একদিকে করোনা, বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত, রাস্তাঘাট শুধু ঢাকা শহর, গোটা দেশে সারা দেশে নির্বাচিত ব্যক্তিদের দ্বারা চলছে। না, আমি সেটাই বলতেছিলাম যে শুধু একটাই কিন্তু কারণ, অনেকে বলে যে কি বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি তো ওই কারণেই চায়। আজকে 17 বছর নির্বাচনহীনতা কারণেই তো আজকে বাংলাদেশে সর্বশ্রেণী পেশার ভিতরে একটা বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে নির্বাচনে পাঠিয়েছে, বিচার বিভাগকে বিচারহীনতার সৃষ্টি করেছে। তো কোনোটাই তো তারা সঠিকভাবে মানে রাখে নাই, কোনো প্রতিষ্ঠানগুলোই রাখে নাই। তো যার কারণেই আমরা বারবার, আর যারা এগুলো বলতেছিল যে কি একটি দল চাচ্ছে, সে দলটি তার পরিধি দেখতে হবে, দৈর্ঘ্যপ্রস্থ দেখতে হবে। সে দলটি তো বাংলাদেশের জাতীয়বাদী শক্তির দল। এই দলটি হচ্ছে গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, অর্থনীতি, মুক্তি, উৎপাদনমুখী রাজনীতি ব্যবস্থার মধ্য দিয়ে এই দলটির সৃষ্টি হয়েছিল। এই দলটির জন্মদাতা ছিল মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই দেশে যখন এই সংকট সৃষ্টি হয়েছে তখন এই জিয়া রহমান তার পরিবাররা জনগণের পাশে দাঁড়িয়েছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ ঘোষণা করার কথা ছিল না করে, সেখানে করল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। না, সেসব ইতিহাস আমরা সবাই না, আমি একটু ওইটা নিয়ে আসতেছি। দীর্ঘ 9 বছর যখন গণতন্ত্র ব্যাহত হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখন আমি তৎকালীন সময় ঢাকা কলেজের ভিপি ছিলাম। আমি 80 দশকের কথা বলতেছি। ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, ঢাকা কলেজ শাখার ঢাকা কলেজের ভিপি ছিলাম।
দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে। তিনি কিন্তু প্রথম সংসদীয় গণতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী। দীর্ঘ 17 বছর দেশ তারেক রহমান 8000 মাইল থেকে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সকল দলকে ঐক্যবদ্ধ করে গত 24 যে নির্বাচন হওয়ার কথা ছিল 27 জানুয়ারি হয়েছিল, সকলকে আহ্বান করেছিলেন যে অবৈধ দখলদারিত্ব সরকারের বিরুদ্ধে আপনারা নির্বাচন অংশগ্রহণ করেন না। তার সেই নির্দেশনা সকলেই পালন করে সে 2 থেকে 3% ভোট কাস্ট হয়েছিল, আমরা সকলেই জানি। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই 24 গত জুলাই আগস্টে যে এতবার একটা বাংলাদেশের উপর একটা মানে ডিজাস্টার হলো, কিন্তু সেখান থেকে আমরা কেউ মানে বিএনপি শিক্ষা নিলাম না। একেবারে অপ্রতিদ্বন্দ্বী একটি দল, তার সমকক্ষ কেউই নাই, সব ঠিক আছে, কিন্তু এরকম একটি সংকট কেন বিএনপির দিক থেকেও মেটানোর চেষ্টা করা হচ্ছে না? বিএনপি আসলে এগুলো তো নাগরিক সুবিধার জন্য, যেহেতু ইশরাক হোসেন মেয়র ছিলেন, মেয়র নির্বাচিত হয়েছিলেন, আপনারা জানেন 12টার ভিতরে ইশরাক অনেক ভোটে এগিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে সব পুলিশ টুলিশ দিয়ে তারা যখন দেখলো যে ভোট একতরফা ইশরাক পাচ্ছে আর ওই পাশে উত্তরে তাবিতাউল সাহেব পাচ্ছেন, তখন ভোটটা তারা আর করতে দিলেন না। তো যার কারণে যখন ট্রাইব্যুনালে দ্বারস্থ হলেন ইশরাক, তখন তো ট্রাইব্যুনাল তাকে ইশরাকের পক্ষেই দিয়েছেন। ইশরাক তো গাইড, পাশাপাশি দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একই ঘটনা। যারা এটার বিরোধিতা করছে তারা বলছে যে চট্টগ্রামটাও আপনার আপিল করা দরকার ছিল, করা হয় নাই, সেটি একটি ভুল ছিল, তাই তিনি মেয়র হতে পেরেছেন। এখানে আপিল করা হয় নাই, তার বিরুদ্ধে আদালতে গেছেন এবং পুরো আইনি প্রক্রিয়াটা আমরা জানি, কিন্তু শেষমেশ তো সংকটটা রয়ে গেল। এটা আইনি প্রক্রিয়া হোক, প্রশাসনিক বা রাজনৈতিক হোক, কোনো একটা উপায় তো এটা মেটানো যায় না। সেটা চলছে, এটা না, সেটা যারা উপদেষ্টা মণ্ডলীর এরা সিদ্ধান্ত নিয়েছে তারাও কিন্তু করতে পারতেন, যে এটা আসলে ইশরাকের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। ঠিক আছে, এটা তো তেমন কিছু না। আসল বিষয়টা হচ্ছে কি, আমরাও কিছু খবর পাচ্ছিলাম যে ওনারা বিভিন্ন ওয়ার্ডে প্রশাসক নিয়োগ করবেন তাদের। না, এমনকি এই ধরনের কিন্তু আমরা যেটা তিনি প্রত্যাখ্যান করেছেন। যেহেতু জনগণ তাকে ভোট দিয়েছে, সুতরাং ইশরাক সাহেব তো প্রশাসক হওয়ার কথা নয়। হ্যাঁ, তো আমি যে জিনিসটা বলছিলাম যে ওয়ার্ডে ওয়ার্ডে তারা যে ওয়ার্ড কমিশনারের পরিবর্তে তারা যে এরশাদের আমলে মনে আপনার খেয়াল রয়েছে, এইভাবে কিন্তু একটা ঘটনা হয়েছিল যে প্রশাসক তারা দিয়েছিল। সে কি একটা সাময়িক ব্যবস্থা? হ্যাঁ, না, প্রশাসক তারা সেদিকে তারা বন্দোবস্ত করছে। আমরা শুনতে পারছিলাম, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতেছিলাম, যারা ওয়ার্ডগুলোতে তারা তালিকা নিচ্ছে তাদের ভিত শক্ত করার জন্য, এই ওয়ার্ড থেকে তারা তাদের লোক নিয়ে আসবে। তার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিঃসন্দেহে। জনাব রাশেদ খান, গত 16, 17, 18 মে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়, যেটা নগর ভবন, সেখানে জনাব ইশরাক হোসেন বিএনপি নেতা কর্মীদের সাথে সভা করেছেন। সেখানে তার পেছনে মাননীয় মেয়র লেখা ছিল। আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে সেটা ছিল না। তার অর্থ কি তিনি ওই অবস্থান থেকে সরে আসছেন, বা উনি কি এই সংকটের একটা সমাধানের দিকে যাচ্ছেন? কি মনে হয়? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, জনাব ইশরাক হোসেন তরুণদের মাঝে বেশ জনপ্রিয় এবং তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন। তার সাথে আমার অনেক সময় কথা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছে। তিনি অত্যন্ত নমনীয় এবং আন্তরিক। বিএনপির মধ্যে যারা তরুণ নেতা আছে তাদের মধ্যে তাকে আমার পছন্দ, বিশেষ করে তিনি মানুষের সাথে খুব সহজে মিশতে পারেন। তিনি একজন সাবেক মেয়রের এবং তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, গেরিলা যোদ্ধা, তার সন্তান। তো তার মধ্যে কোনো অহংকার দেখি নাই। তবে এখন যে সাময়িক যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের পরে কিন্তু অনেকে আবার, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তাকে নিয়েও নানান ধরনের সমালোচনা আসছে। তো আমার মনে হয় যে সরকারের শুরুতেই দায়িত্ব ছিল এই বিষয়টির সমাধান করা। সরকার আসলে এক্ষেত্রে একটি গাফিলতির পরিচয় দিয়েছে। আমার মনে হয় এইখানে সরকারের কোনো কূটচাল আছে কি না সেটি নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে আছে। যেখানে আমরা লক্ষ্য করলাম যে চট্টগ্রামে জনাব শাহাদাত হোসেনকে তাকে শপথ পাঠ করানো হলো, তাকে আবার মেয়রের দায়িত্ব দেওয়া হলো, তিনি এখন দায়িত্ব পালন করছেন। এরপরে আমরা দেখলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সেখানেও কিন্তু একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আবার যাকে নিয়োগ দিয়েছে তাকে কিন্তু আবার আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছে, তার খুবই অনুগত এবং তিনি বিরুদ্ধে আপনার দল মানে বিক্ষোভ প্রতিবাদও করেছে। হ্যাঁ,
তো তিনি আবার আসিফ মাহমুদের দল এনসিপি, সেই এনসিপির রাজনীতিও করতেন, মানে এনসিপির আগে যে জাতীয় নাগরিক কমিটি সেটা রাজনীতি করতেন। তবে গণ অভ্যুত্থানের সময় তার কোনো ভূমিকা বা আমরা যে 14-15 বছর ধরে লড়াই করেছি সেই লড়াইয়ের কোথাও তাকে আমরা কখনো পাইনি। তো তিনি যেহেতু আসিফ মাহমুদের অনুগত বা এনসিপির অনুগত, এনসিপির যে সকল আপনার নেতাকর্মীরা রয়েছে তাদের জন্য তিনি কাজ করতে পারবেন। আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ কিন্তু আছে যে এনসিপির হয়ে তিনি কাজ করছেন, এবং আরেকজন নারী উপদেষ্টার তিনি খুবই ঘনিষ্ঠ, তার সাথে দীর্ঘ সময় নাকি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন। তো যাই হোক, তাকে তারা নিয়োগ দিয়েছেন। আবার দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানেও একজনকে নিয়োগ দিতে চেয়েছিলেন। তা আমার প্রশ্ন হলো যে এই নিয়োগগুলো দেওয়ার ক্ষেত্রে সরকার কেন কোনো নীতিমালা তারা তৈরি করলো না, এক। দ্বিতীয়ত, এই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো অন্যতম স্টেক হোল্ডার, অবশ্যই প্রশাসক মানে মেয়র, এটা তো বিকল্প প্রতিমন্ত্রীর পদমর্যাদা, এম আই রাইট? জি। সুতরাং অবশ্যই এই পদগুলোতে বসানোর ক্ষেত্রে দলগুলোর সাথে আলোচনা করা দরকার ছিল। আপনি শুধুমাত্র আপনার সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার নিয়োজিত অনুগত চাকর বাকরকে আপনি বিভিন্ন জায়গায় বসাবেন, যাদের ন্যূনতম যোগ্যতা নাই, সেটা কি জনগণ গ্রহণ করবে? আমি কোনোভাবেই জনাব শাহাদাত হোসেনকে বসানোর পক্ষে আমি কথা বলছি না। কারণ কি? কারণ দেখেন, একটি গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার আমাদের সরকার। এখন চট্টগ্রামে কাকে বসাতে হবে, ঢাকাতে কাকে বসাতে হবে, বরিশালে কাকে বসাতে হবে, এগুলো তো আলোচনা করা দরকার ছিল। মূল সমস্যা হয়ে গেছে যে ওই যে চট্টগ্রামে একজনকে আপনার এই সুযোগটা দেওয়া হয়েছে। এখন জনাব ইশরাক মনে করলেন যে স্বাভাবিকভাবে ওইখানে যেহেতু আদালতের মাধ্যমে রায় পেয়েছে, আর তার মামলাটা কিন্তু আগে করে রাখা, যেমনিভাবে শাহাদাত হোসেন মামলা করে রেখেছিলেন ওই সময় চ্যালেঞ্জ করে। তো এই কারণে এখানে একটা আইনি ত্রুটি বলা হয় যে সংশোধনী বাড়তি আর্জি যেটা, সেটা অনেক পরে দেওয়া হয়েছে, 4.5 বছর পরে। না, সেটা যাই হোক না কেন, মানে তিনি অতীতে মামলা করে রেখেছেন। যেমন দেখেন, আমি কিন্তু ডাকসুতে জিএস নির্বাচিত হয়েছিলাম, নুরুল হক নূর ভিপি পদে নির্বাচিত হয়, আমি জিএস পদে নির্বাচিত হই। তো আমি একমাত্র প্রার্থী হিসেবে আমি সেই সময় আমি কিন্তু একটি অভিযোগ দাখিল করেছিলাম, এবং আমার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয়। তার মানে কি? তার মানে যদি আমি এই সময় আরেকটা অভিযোগ দিই, তাহলে আমার অভিযোগের কিন্তু ভিত্তি আছে, আমি বলতে পারবো যে অতীতে কিন্তু আমি অভিযোগ দিয়েছি, আমি সমাধান পাইনি। এইটাকে ইস্যু করে আমি কিন্তু, যে গোলাম রাব্বানী ছিল, এখন গোলাম রাব্বানী তো ছাত্রলীগের ক্যাডার, তাই না? ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। স্বাভাবিকভাবে গোলাম রাব্বানী যদি ওই ডাকসুর জিএস হিসেবে এখনো পর্যন্ত থাকে, তাহলে সবসময় তাকে মানুষ কি বলবে? সাবেক জিএস। ঠিক একইভাবে ইশরাকের যুক্তি এখানে এইরকম, তিনি বলছেন যে যদি ওই পদটিতে আমাকে বসানো হয়, তাহলে ওই ফ্যাসিস্টের সেই তাপসকে কিন্তু আর কেউ সাবেক মেয়র বলতে পারবে না। তো আমার মনে হয় এই বিষয়টি সরকারকে আরও বেশি সহজে যদি সরকার হ্যান্ডেল করতো, তাহলে এই ক্যাওয়াসটা হয় না। কারণ যে আন্দোলন হচ্ছে, ভাই নিজেই বললেন যে নগরবাসী কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। আবার জনাব ইশরাকের রাজনীতির জন্য কিন্তু এটি একটি চ্যালেঞ্জ, যে এই আন্দোলনে কি আসিফ জিতবে নাকি ইশরাক জিতবে। আমার কাছে মনে হয় এটা সরকারের কোনো ব্যাপার না, এটা প্রধান উপদেষ্টার কোনো ব্যাপার না, এটা মূলত ব্যক্তির, এটা মূলত আসিফ মাহমুদের একটি ইগো। কারণ তিনি এইখানে আর একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসাতে চেয়েছিলেন, এবং বিভিন্ন সময় কিন্তু আমাদের দলের সাথে তারা আলোচনা করেছেন, হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে। তো সেই জায়গায় আমি জেনেই বলছি যে এইখানে একজন ব্যক্তিকে তিনি বসাতে চেয়েছিলেন, কিন্তু সমস্যা হয়ে গেছে যে হঠাৎ করে আদালতের কাছ থেকে আরেকটি রায় এসেছে। তো রায় আসার কারণে এখন এইখানে আর কোনো প্রশাসক ওই এজাজের মতন কাউকে বসাতে পারতেছে না। তো সমস্যা এখানে মূলত তারা দুই সিটি কর্পোরেশনে দুইজনকে বসিয়ে তাদের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে চেয়েছিলেন। এই যে নিজেদের দলকে শক্তিশালী করা, এই চিন্তা যখন একজন উপদেষ্টা করেন, তখন তিনি শপথ ভঙ্গ করেন। তিনি তো ওই দলে নাই আনুষ্ঠানিকভাবে। কে বলছে দলে নাই? ওই দলের যদি আপনি কাউকে যদি বলেন মাস্টার মাইন্ড, 3 জন মাস্টার মাইন্ড, একজন নাহিদ ইসলাম, একজন আসিফ মাহমুদ, আর একজন আপনার মাহফুজ আলম, এই 3 জনের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে। আমি আপনার টকশোতে চ্যালেঞ্জ করে বলছি, প্রমাণ করুক তারা। মাস্টার মাইন্ডের স্বীকৃতি তো একজনই পেয়েছে। না, ওই মাস্টার মাইন্ড, উনি তো কোনো মাস্টার মাইন্ডই না, ওটা তো ভুয়া মাস্টার মাইন্ড। মূলত আমি দল গঠনের মাস্টার মাইন্ড বলছি। এখনো পর্যন্ত এনসিপির ফান্ডিং থেকে শুরু করে সবকিছু কিন্তু আসিফ মাহমুদ থেকে শুরু করে মাহফুজ আলম তারাই কিন্তু করতেছে। তাদের বেতন থেকে হোক আর অন্য কোনো উপরি পাওনা থেকে হোক, তারাই কিন্তু ফান্ডিং করতেছে। কারণ আপনি যদি বলেন যে আমি মিথ্যা বলতেছি, ঠিক আছে, আসিফ মাহমুদ আমার সামনে টকশোতে আসুক, চ্যালেঞ্জ করতেছি যে এই দল গঠনের অন্যতম মাস্টার মাইন্ড আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা বিভিন্ন দলের সাথে, সংগঠনের সাথে, ব্যক্তির সাথে তারা বৈঠক করেছে, আমাদের সাথেও করেছে। তো যাই হোক, এনসিপি একটি নতুন দল, আমাদের কোনো আপত্তি নাই। সাথে
বৈঠক করেন তখন এই বিষয়গুলো উত্থাপন করেন? কোন বিষয়গুলো? আপনারা যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন, এই আমি যে তো প্রধান অনিয়মগুলো, উপদেষ্টাকে আমি নিজেই প্রশ্ন করেছি। আমি প্রধান উপদেষ্টাকে যখন দ্বিতীয় সংলাপ সম্ভবত আমি নিজেই প্রশ্ন করেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, সেই সময় কিন্তু মাহফুজ আলম বিশেষ সহকারী, তার উপস্থিতিতেই প্রেস উইং এর যে শফিক ভাই সহ সবাই ছিল, এবং ওই সময় যে আদিলুর রহমান ভাই থেকে শুরু করে আপনার একজন উপদেষ্টা তো মারা গেলেন, তার নাম সম্ভবত হাসান আরিফ, তিনিও ছিলেন। তো আমি ওই সময় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তো একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে আন্তর্জাতিক মহলের কাছে পরিচয় করিয়ে দিয়ে আসলেন, আসলে কি তিনি মাস্টার মাইন্ড? 2018 সাল থেকে আমরা সংগ্রাম করে আসছি, এই যে গণ অভ্যুত্থান হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, সেই অভ্যুত্থানের বীজ 2018 সালে আমরা বপন করেছি। 18 সালের পরে কি আমরা চুপ হয়ে গিয়েছিলাম? আমরা তো ধারাবাহিকভাবে আন্দোলনটা চালিয়ে গিয়েছি। 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর জেল খেটেছে। তিনি যখন পুলিশের হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় বলেছেন যে এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়া। বাংলাদেশে এরকম করে সাহসী নেতা দেখাতে পারবেন? তো গণ অভ্যুত্থানে নাকি নুরুল হক নূরের কোনো ভূমিকা নাই। তাহলে নুরুল হক নূর যে জেল খাটলো, অন্যান্য জাতীয় নেতারা জেল খাটলো কেন? আসিফ মাহমুদদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল, দেখেন কাউকে কিন্তু কারাগারে পাঠানো হয়নি, কিন্তু যারা জাতীয় নেতৃত্বের জায়গায় ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু মোটামুটি যারা ফেস, মানে সবাইকে না, যাদেরকে গ্রেপ্তার করেছিল রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, ঝুলিয়েছে, লাইথাইছে, এমনকি তাদেরকে বন্দী করে রেখেছে। আজকে যদি সরকারের পতন না হইতো তাহলে নুরুল হক নূরের কি হইতো, অন্যান্য নেতাদের কি হইতো? এখন এই যে সমস্যাটা হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দর চরিত্র হরণ করা, যে তাদের কোনো ভূমিকা নাই, 17 বছর ধরে তারা কিচ্ছু করতে পারে নাই, আমরাই সব করেছি। দেখেন যখন পুলিশের হেফাজতে 6 জন ছাত্রকে রাখলো, সেখানে একজন নারী শিক্ষার্থী ছিলেন, আমরা ভূমিকা রাখি নাই, প্রতিবাদ করি নাই। আমাদের কাছে তখন মনে হয়েছে যে কোনো মূল্যে তাদেরকে মুক্ত করতে হবে। আমাদের একটা ইতিহাস আপনাকে বলি, দেখেন যখন সমস্ত আন্দোলন বন্ধ হয়ে গেছে, জাতীয় নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু জেলে, তখন কিন্তু আবার এই যে পেশাজীবীরা, বিশেষ করে আইনজীবীরা নামলেন যারা রাজনীতি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নামলেন যারা রাজনীতি করেন। মাঝখানে কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ আর কিছু সাধারণ শিক্ষার্থী ছিল। নিশ্চয়ই সে হাইকোর্টের সামনে সেই নতুন করে আন্দোলনের যে দানা বাঁধলো, একজন নারী শিক্ষার্থী কি বলল, তাকে যখন তার ভাইকে বা বন্ধুকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, সে কিন্তু পুলিশের গাড়ির সামনে এইভাবে দাঁড়ালো। সেইখান থেকে নতুনভাবে আবার বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে, এবং সেই আন্দোলনের অন্যতম ফেস কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা ছিলেন। তাকে তো ওইখান থেকে অ্যারেস্ট করতে পারতেন, ওইখানে তো ওইরকম পরিচিত কোনো আপনার সমন্বয়কে আমরা দেখি নাই। তো এই যে আমাদের ইতিহাস, আজকে বলা হয় যে গণ অধিকার পরিষদের কোনো ভূমিকা নাই। আরে ভাই, 18 সালের কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যদি রাশেদ খান 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার না হতো, যদি আমরা আপোষহীন ভূমিকা না রাখতাম, আজকে তোমরা কি অভ্যুত্থানের নেতা হইতে পারতা? তোমাদের মাথায় রাখতে হবে যে 36 দিনের আন্দোলন এটা হঠাৎ করে আসে নাই। 36 দিনের আন্দোলন বিরাট আন্দোলন, এইখানে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, যখন আন্দোলনটা থেমে যায়, যখন সারা বাংলাদেশে কোথাও আর আন্দোলন চলছিল না, তখন কিন্তু পলিটিক্যাল ফাইট ব্যাক করতে হয়েছে, এটা মানতে হবে। সাধারণ মানুষ এরকম সংগঠিত শক্তি হয়ে আওয়ামী হায়নাদের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করবে, এটা কি আসলে মানে ওইভাবে বিশ্বাস করা যায়? এইখানে একটা পলিটিক্যাল শক্তি এইখানে কিন্তু হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, মানতে হবে। তারা মনে করছিল যে এই লড়াই আমাদের জীবনের শেষ লড়াই। এইবার যদি প্রায় 1500 মানুষ শহীদ হয়েছে, এত ছাত্র, এত ছাত্রী, সাধারণ মানুষ, শ্রমিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এইবার যদি আমরা থেমে যাই, তাহলে এই হাসিনার জীবনেও পতন হবে না। হাসিনা সারা জীবন যতদিন বাঁচবে, এবং হাসিনার যে আপনার পরিবারের যারা আছে, তারাই এই দেশ শাসন করবে। সুতরাং আমাদের শেষ লড়াই, এই লড়াই করতে হবে। দেখেন এই যে পুলিশকে কি লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করতে হয়েছে না? পুলিশকে এমনি এমনি পিছুটান দিয়েছে? ছাত্রলীগের পান্ডারা কি এমনি এমনি পালিয়েছে? হলগুলো থেকে ছাত্রলীগকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হয়েছে না? এগুলো একদম সাধারণ ছাত্ররা সব করে ফেলিয়েছে। হ্যাঁ, সাধারণ ছাত্রদের ভূমিকা আছে। আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় 200-500 মানুষ পুলিশকে ধাওয়া দিচ্ছে, সেইখানে একজন সবার আগে ইটের খোয়া নিয়ে পুলিশের দিকে বলেছে ধর ধর ধর, বলেছে না? ছাত্রলীগের দিকে বলেছে ধর ধর ধর। সেই একজন কারা? সেই একজনের মধ্যে অধিকাংশ যারা ছাত্র সংগঠনের নেতারা, তারা ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির সহ যারা ছিল তারা। আজকে এই রাজনৈতিক সংগঠনের ছাত্র নেতাদের ভূমিকা কোথায় তুলে ধরা হচ্ছে, তাদেরকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। আজকে উপদেষ্টা কারা হয়েছে? উপদেষ্টা হয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, কোনো আপত্তি নাই। কিন্তু আমার কথা হলো, 3 জনকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেস কেন নিলেন? বৈষম্য তো আপনারাই সৃষ্টি করেছেন। আজকে যে উপদেষ্টা যাদেরকে বানিয়েছেন, এই উপদেষ্টা প্রত্যেককে কিন্তু এই আসিফ মাহমুদরা নিয়োগ দিয়েছে। সুতরাং দেশে সংকট তো ওই সময় থেকে শুরু হয়েছে। আমি 30 সেকেন্ডে শেষ করি। দেখেন,
আমরা বলেছিলাম যে জাতীয় সরকার গঠন করতে হবে। যদি 2 বছরের জন্য আপনি সরকার গঠন করেন, 1.5 বছরের জন্য করেন, জাতীয় সরকার গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সকলের অংশীদারিত্বের সরকার, তখন যদি আলাপ আলোচনার মাধ্যমে যে এই সরকারের মেয়াদ কতদিন হবে, এই সরকার কি কি কাজ করতে পারবে, এই সরকারের ভূমিকা কি হবে, আমি মনে করি ওই সময় রাজনৈতিক নেতৃত্বের জায়গা যারা ছিলেন, যারা প্রতিনিধি ছিলেন আলোচনায়, তারাও কিন্তু ভুল করেছেন। আজকে এই যে সংস্কার নিয়ে এত সমস্যা সংকট, আজকে এই যে এই প্রবলেম ওই প্রবলেম, এইগুলো কিন্তু হইতো না। শুরুতে আমরা কিন্তু আলোচনা করে নিতে পারতাম যে এই সরকার 1.5 বছর থাকবে এবং এই 1.5 বছর থাকবে, এর মধ্যে সরকার এই কাজ করতে পারবে। এখন সরকারকে তো আমরা একদম মানে আনলিমিটেড করে দিয়েছি, দোষটা আমাদের। আমি এই উপদেষ্টাদের দোষ দিব না। দেখেন বাংলাদেশে কি হয়, যে যাই চেয়ারে সেই কিন্তু শয়তান হয়ে যায়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে এই সরকার ধরতে পারে নাই। আওয়ামী লীগের হাইকমান্ডের কয়জনকে গ্রেফতার করেছে? বিরতি নেব। আচ্ছা, বিরতির পরে বিরতির পরে ফিরে এসে আমরা এই আলোচনা শুনবো। আশা করছি বিরতির পরও আপনাদেরকে আমরা সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজ আমরা আলোচনা করছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের দ্বন্দ্ব নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিএনপির যুব বিষয়ক সহ সম্পাদক জনাব মীর নেওয়াজ আলী নেওয়াজ এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। নেওয়াজ ভাই, আজকে সংবাদ সম্মেলনে জনাব ইশরাক হোসেন অনেক কথাই বলেছেন। একটা গুরুত্বপূর্ণ কথা যেটি শিরোনাম করেছে প্রথম আলো, মানে সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে থাকা অগণতান্ত্রিক শক্তির পরাজয় ঘটেছে। ওনার এই আন্দোলন এবং এই ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে বলেছে, মানে সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে থাকা অগণতান্ত্রিক শক্তি। তার মানে হচ্ছে এই সংকট তৈরি বা জিয়ে রাখা বা টিকে রাখার ক্ষেত্রে সরকারের পেছনের অগণতান্ত্রিক শক্তি আসলে এটা কারা, আমরা কি বুঝতে পারি? ধন্যবাদ আপনাকে। ইশরাক হোসেন যথার্থ বলেছে এই কারণে, ধরেন এটি একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য আছেও, এখনো উদ্দেশ্য আছে, মানে এই সংকটটি তৈরি করা এবং জিয়ে রাখার ক্ষেত্রে। হ্যাঁ, ডেফিনেটলি ইশরাককে যাতে শপথ না নিতে পারে। কারণ একটি ইশরাক হচ্ছে ইশরাক হোসেন, জনাব ইশরাক হোসেন হচ্ছে আমাদের তারুণ্যের প্রতীক। তরুণদের যে সাধারণ সম্পাদক যে বলেছেন যে ইশরাক অত্যন্ত জনপ্রিয় তরুণদের ভিতর। সিটি তার বাবা মেয়র ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন এবং ঢাকা মহানগরীতে তাদের পারিবারিকও একটা ঐতিহ্য রয়েছে। তো সে আলোকেই জনাব ইশরাক এবং কমিশনারদের ভিতর, নাগরিকদের ভিতর একটা জনপ্রিয়তা ইশরাকের রয়েছে। তো ইশরাককে যদি মেয়র হিসাবে মানে শপথ নয়, তাহলে তারা যা ইচ্ছা তা করতে পারবে না। আপনি ইতিমধ্যে জানেন যে একটি প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন যে আহসান আরিফ সাহেব, উনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ওনাকে সরিয়ে একটা ছোট্ট বাচ্চাকে নমিনেশন দিয়ে তারপর মানে মেয়রের এলজিআইডি মন্ত্রী হিসাবে, উপদেষ্টা হিসেবে তাকে, মানে এত বড় মন্ত্রণালয়ে তাকে দেওয়ার পেছনে রাশেদ খান যেটা বলছিলেন, ডেফিনেটলি হ্যাঁ, একটা উদ্দেশ্য রয়েছে, সরকারি অবস্থানে থেকে ওনারা দল করেছেন বা চালাচ্ছেন সেই উদ্দেশ্যে। হ্যাঁ, একটা অসৎ উদ্দেশ্য তো অবশ্যই আছে। এবং আমরাও জানতেছিলাম যে কমিশনারগুলোকে তারা মেয়র দিবেন, মানে প্রশাসক নিয়োগ করে তাদের সেই ভিত্তিটুকু তারা পলিটিক্যাল যে রাজনৈতিক যে প্রতিষ্ঠিত হওয়া সেগুলো সেই মাধ্যমে করবেন। আর ইশরাককে যদি মেয়র হিসেবে শপথ দেয়, তাহলে কিন্তু তাদের সে আশা ভরসা না, উনি নষ্ট হয়ে যাবে। শহরের 2টি সিটি কর্পোরেশনের একটার মেয়র হবেন, কিন্তু তারা তো মন্ত্রণালয়ে বসে আছে না। মেয়র তো মাঠ পর্যায়ে, স্থানীয় সরকারটা তো মাঠ পর্যায়ে। হ্যাঁ, এটা একটা গুরুত্ব। গোটা ঢাকা শহরের একাংশ ইশরাক হোসেনের নেতৃত্বে চলে যেত যদি উনি শপথ করে। আর দক্ষিণটাই মূলত রাজনীতির যে মূল কাঠামো, মানে প্রাণ শক্তি, সেটা কিন্তু দক্ষিণেই। সব পুরান ঢাকাটা দক্ষিণে, তো যার কারণে ওইখানে কিন্তু রাজনীতিক একটা শক্তিশালী মেয়র হলে মানে ঢাকা শহর বিএনপির মেয়র মানে ধরেন কমিশনারগুলো তো আমাদের ছিল, সবগুলো কমিশনারই তো বিএনপির ছিল, কিন্তু এবং তার আশেপাশে যেগুলো দেখবেন কমিশনার সবগুলো কমিশনার। তো কমিশনার তারা ওইগুলো চাচ্ছিল এই কমিশনারগুলো না দিয়ে তাদের কিছু লোক, সিলেক্টেড লোকগুলোকে প্রশাসক হিসাবে ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়ার জন্য। যদি হ্যাঁ, সেগুলো ইশরাক যখন কোর্টের থেকে রায় আসলো, তখন তাদের সেই পরিকল্পনা নষ্ট হয়ে গেল, যার কারণে তাকে সিদ্ধান্ত নিয়েছে যে ইশরাককে দেওয়া যাবে না। এটা তো অবশ্যই রাজনৈতিক একটা উদ্দেশ্য ছিল। আচ্ছা দেখেন, সাধারণ হিসাবে রাশেদ সাহেব যেটা বলেছেন, নুরুল আমরা একসাথে জেলে ছিলাম, কী পরিমাণে নির্যাতনের শিকার হয়েছে সেটা আমিও ছিলাম, তার সাথে একসাথেই ছিলাম আমরা একটা সেলে, এবং কোর্টে যে রিমাইন্ডার নেয় তখন আমিও ছিলাম সেখানে। তো ওই যে তারা বলেন যে তারা এবং আমাদেরকে যেভাবে চোখ মুখ বেঁধে নির্যাতন চালিয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করেছে,
এটা তো আনবিলেবল, এটা কোনো গভর্নমেন্ট কোনো এইগুলো কাজকর্ম করতে পারে না। তারপর আমরা অনেকের লাজ লজ্জার কারণে আমরা হয়তো অনেকে বলিনি, কেউ বলছে কেউ বলি নাই যে পিটাইসি করছে, নির্যাতন করছে, চর্চা চালিয়েছে। আমি 22 থেকে আমরা সবাই একসাথে আমরা 6 তারিখে বের হয়েছি। এই যারা পালিয়েছে তারপরের দিন আমরা বের হয়েছি। তো যারা বলে আসলে বিএনপি একটা সর্ববৃহৎ দল বাংলাদেশের, আমরা আসলে ছোট ছোট যারা ছাত্র ভাইয়েরা রয়েছে উপদেষ্টা হিসাবে তাদেরকে ধরেন আমরা একটা এর আগে একটা অভ্যুত্থান হয়েছিল 90-তে, তখন আমরা ছিলাম, কিন্তু আমরা তো ছাত্রকে উপদেষ্টা করা হলো, তখন তো বিএনপির বা গণ অধিকার পরিষদ কারোই তো কোনো আপত্তি ছিল না। না, আপত্তি আসলো যে রাশেদ সাহেব যেটা বলেছেন তখন দুইজনকে করা এটা তখন প্রথম দুইজন তখনই ওই যে জাতীয় সরকার যদি একটা ওইভাবেই হতো, কিন্তু তখন ওইভাবে বিষয়টা মানে নেওয়া হয়নি। কিন্তু এটাও আমরা শুনেছি এই এনসিপির পক্ষ থেকে যে জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি রাজি হয় নাই। না, বিএনপি ওইভাবেই করে নাই আর কি, এভাবে বিষয়টা গভীর চিন্তা করে নাই। হ্যাঁ, গভীরভাবে হয়তো বিএনপি চিন্তা করে নাই যে এইভাবে এই ঘটনাগুলো ঘটবে। তো আমরা কি দেখলাম, জাতিসংঘে দেখলাম মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হলো। তারপরে দেখলাম একজন প্রেস সচিব বললেন যে নেক্সট প্রাইম মিনিস্টার, যে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা। হ্যাঁ, তারপরে তো একের পর এগুলা হাসান আরিফ সাহেবকে সরিয়ে, না উনি তো মারা যাওয়ার পরে না মারা যাওয়ার পর না, মারা যাওয়ার আগেই দিছিলেন, মারা যাওয়ার আগে মারা যাওয়ার আগে দিছেন। পরে হাসান আরিফ সাহেবকে বিমানমঞ্চে দিলেন, ওনাকে পিছিয়ে নিলেন। তখন এটা সেকেন্ড ইটো এলজিআরডি মিনিস্ট্রি তো অনেক সর্ববৃহৎ মন্ত্রণালয়, পিএমের পরেই এইটা। তো যাই হোক, ওনাকে যখন দিলেন তখনই তো আমরা ভাবতেছিলাম যে এক অসৎ উদ্দেশ্য রয়েছে এখানে। তো ধরেন এই যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম, এটা কি 16 দিনের আন্দোলনের ফসল? নিশ্চয়ই না, এটা রাশেদ খান ব্যাখ্যা করেছেন, এটা সবাই জানে। সুতরাং এবং এই ইতিহাস নিশ্চয়ই এক সময় লিখিত হবে, তখন কে কি দাবি করলো সেটা নিশ্চয়ই ইতিহাসে আসবে। এতদিন ধরেন যে জিনিসগুলো হচ্ছে এগুলা নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্যই কিন্তু এইগুলো প্রক্রিয়াগুলো হচ্ছে। এই সংকটে কি বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে না কোনোভাবে? দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমি সারা দেশে তো ক্ষতিগ্রস্ত। নগরভবন কেন্দ্রিক সংকট আপনি দেখেন, এই যে আপনি যে কিছুক্ষণ আগে আমাকে বলেছিলেন যে প্রশাসক তো ছিল, আপনি দেখেন সরকারও তো আছে, অ্যাডভাইজাররা রয়েছে না, আপনার একটা জায়গায় কোথাও কোনো সমস্যা ছাড়া আছে? প্রত্যেকটা জায়গায় তো সমস্যা, যেই সেক্টরে যাবেন, স্বাস্থ্য খাতে যাবেন, শিক্ষা খাতে যাবেন। আমি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে আমাকে নিয়োগ দিয়েছিল, সেখানে দেখলাম শিক্ষাকে ধ্বংস করে ফেলছে। মানে আদব কায়দা যা ছিল, সভ্যতা, ধর্মীয় মূল্যবোধ শুরু করে সব কিছু নষ্ট হয়ে গেছে। মানে শিক্ষার তো কিছু নাই, ধ্বংস করে ফেলছে। আপনি বিচার বিভাগ, সে বিচার বিভাগে একই প্রক্রিয়া চলছে, একই মানে বিগত দিনে যেভাবে চলছে এখনও কিন্তু সেভাবে চলছে, কোনো কিছু চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এবং তারা দৃশ্যমান সংস্কারটা কি হয়েছে এখন পর্যন্ত তো কোনো একটা সংস্কার দেখেছিলাম যে পুলিশের ড্রেসটাও কিন্তু বাস্তবায়ন হয়নি, এটি সংস্কারের ভিতরে পড়ে। তাদের সংস্কার এই 17 বছর শুনলাম গণতন্ত্র পরিবর্তে উন্নয়নতন্ত্র, এখন নতুন করে আমাদের শুনতে হচ্ছে, 10 মাস যাবত শুনছি গণতন্ত্র লাগবে না, সংস্কারতন্ত্র। হ্যাঁ, তো সুতরাং যারাই সংস্কারের কথা বলে, সংস্কারতন্ত্রের কথা বলে, তারা ওই যারা পালিয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্যই এই সংস্কারতন্ত্রগুলো ধোয়া তুলে নিয়ে আসছে। তার কারণ হচ্ছে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আজকে বাংলাদেশের নির্বাচনহীনতার কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন চরম ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে ডে বাই ডে। এই যে কিশোর গ্যাং বলেন, তারপরে যে চুরি ডাকাতি ছিনতাই অহরহ হচ্ছে, কেউ কোনো কাজ করতে পারছে না। মাঠে কিন্তু সেনাবাহিনীও রয়েছে, তারপরে কিন্তু কন্ট্রোল হচ্ছে না। হ্যাঁ, সুতরাং প্রত্যেকটা জায়গায় কিন্তু মন্ত্রণালয় বলেন আর অধিদপ্তর বলেন, কোথাও কোনো কাজ হচ্ছে না। কিন্তু অহরহ, কালকেও মনে 5 জন মারা গিয়েছে করোনায়, ডেঙ্গুতে, চিকুনগুনিয়া, মশা তো থাকাই যায় না, রাস্তাঘাট ভাঙাচোরা, কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না। তো সোজা যায় এটা পলিটিক্যাল লোক যেভাবে কাজ করতে পারবে, পলিটিক্যাল মেয়র, প্রশাসক সেগুলো পারবে না, তারা রিস্ক নিবে না, নিচ্ছেও না। সেই জন্য তো তারা অস্থায়ী অন্তর্বর্তীকালীন। না, তারপরে তো তাদের তো এখনো তো কোনো 10 মাস হয়ে গেল, আরও তো 3টা নির্বাচন হয়েছিল। লতিফুর রহমান সাহেব ছিলেন, শাহাবুদ্দিন সাহেব ছিলেন, হাবিবুর রহমান ছিলেন। 3 মাসের ভিতর সংস্কার করে ওনারা সংস্কারের কথা বলেন, সংস্কারের উপকার তো ওনাদের সময়টা এই সময়টা তো এক না। যেমন মানে অভ্যুত্থান পরবর্তী একটি সময়, আর ওগুলো ছিল হ্যাঁ 90-এর অভ্যুত্থানের
পরবর্তী এর পরেরগুলো যেই বাস্তবতায় ওনারা দায়িত্বে এসেছেন সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী এবং যেই পরিস্থিতিতে ওনারা নির্বাচন করেছেন সেটার সাথে কি এখনকারটা মেলে? না, সেটা কি আপনার 10% কি দৃশ্যমান আমরা সংস্কারটা কি দেখলাম? কোনো সংস্কার নেই। সংস্কার দেখলাম যারা বিদেশি ছিল তাদেরকে অ্যাডভাইজার করা, বাংলাদেশেও তো ছিল। আচ্ছা দেখেন, হারবার্ড কিংবা অক্সফোর্ডে যদি আমরা ওইখানে বসে চিন্তা করি আমাদের বাংলাদেশের সাথে মিলবে? আমরা সংস্কারের প্রশ্ন যেহেতু এসেছেন, সংস্কার প্রশ্নে আর সংস্কারের রূপকার হচ্ছে বিএনপি এবং সংস্কারের রূপকার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সংস্কারের রূপকার হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সংস্কারের রূপকার হচ্ছে দেশনায়ক তারেক রহমান সাহেব। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক তো চলছেই, মৌলিক বিষয়গুলোতে ঐক্যমতের চেষ্টা করা হচ্ছে। এখনও কিছু কিছু বিষয় আটকে আছে, যেমন আজকের বৈঠকের পর জুনায়েদ সাকি সাহেব বলেছেন যে রাষ্ট্রের মূলনীতি নিয়ে ঐক্যমত হয়নি, প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে ঐক্যমতের সম্ভাবনা। জনাব রাশেদ খান, প্রধানমন্ত্রী মেয়াদের ব্যাপারে 10 বছর, টানা 10 বছর না ভাঙা 10 বছর, 10 বছর পরে গ্যাপ দিয়ে আবার কি হবে, এই জায়গাটা এখনও এক হওয়া যাচ্ছে না। তারপরে আপনার এনসিসি গঠন এবং তার সদস্য সংখ্যা, দায়িত্ব, এগুলো নিয়েও এখন পর্যন্ত মতবিরোধ রয়ে গেছে। তার মানে আপনারা তো জুলাই মাসে জুলাই সনদ চূড়ান্ত করার কথা, যেই প্রক্রিয়া চলছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, এই বিষয়গুলো ঐক্যমত্য না হলে পরে জুলাই সনদ ঐক্যমত্য হওয়া এবং তারপরে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া কতটা সম্ভব হবে? ধন্যবাদ। দেখেন, জুলাই সনদ আর জাতীয় সনদ দুটো ভিন্ন জিনিস। অর্থাৎ এই যে সংস্কারের যে আলাপগুলো হচ্ছে, সেই প্রস্তাবনা যতটুকু ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে সেটা একটা জুলাই না, সেটা হবে আপনার জাতীয় সনদ, রিফর্ম চার্টার। সেখানে প্রত্যেকটা দল স্বাক্ষর করবে। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের সনদ, ওইটাকে বলা হচ্ছে জাতীয় সনদ, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। এক, দ্বিতীয়ত এই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের দালিলিক প্রমাণ হলো জুলাই সনদ। জুলাই সনদের খসড়া যে প্রস্তাবনা, সেটা নিশ্চয়ই আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। এখন সেইখানে আমরা লক্ষ্য করলাম 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, 24 সালে আবার সেই কোটা ফিরে আসার কারণে আবারও কোটা সংস্কার আন্দোলন। সেই কোটা সংস্কার আন্দোলনে যখন হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা করা, শিক্ষার্থীদেরকে নির্যাতন করা শুরু করলো, এরপরে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ নামলো। রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, শিল্পী শক্তি, সকল শক্তি নামলো। এরপরে গণ অভ্যুত্থান হলো। তার মানে কি? তার মানে অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস হলো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটি গণ অভ্যুত্থান হয়েছে। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এম আই রাইট? কিন্তু সেই জুলাই যে সনদ তারা তৈরি করতে চায়, সেখানের কোথাও তারা কোটা সংস্কার আন্দোলন শব্দটা উল্লেখ করে নাই। তাহলে কিসের উপর নির্ভর করে তারা সেই সনদ তৈরি করতে চায়? জুলাই সনদ মিথ্যার উপরে। মিথ্যার উপরে তারা কোটা সংস্কার আন্দোলনটা উচ্চারণ করলে ক্রেডিটটা আমাদের দিকে চলে আসে না? দেখেন কেমনি ভাবে তারা এই প্রতারণা জাতির সাথে করতেছে। তো এইগুলো তো আসলে আপনার দল সহ সব একমত না হলে তো আর না। এই বিষয়ে আমরা বারবার ওই সময় জানিয়েছি, কোটা সংস্কার আন্দোলন এটা উল্লেখ করা লাগবে, যেখান থেকে উৎপত্তি সেটা উল্লেখ করা লাগবে। আপনি 18 সাল বাদ দেন, 24 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয়েছে না? আর আপনি 24 আনবেন, 18 আনবেন না, সেটা কি হয় নাকি? আপনি বাপ ছাড়া মা ছাড়াই সন্তান দাবি করেন, এটা হয়? যে টানা 16 বছর বিএনপি সহ সব দল আন্দোলন করলো, এক্স্যাক্টলি। আমি এটা একটা বিষয় উল্লেখ করলাম। দ্বিতীয়ত হলো 14-15 বছর সেই ফখরুদ্দিন, মঈনুদ্দিনের বিরুদ্ধে যে আন্দোলন সেই সময় থেকে শুরু হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এম আই রাইট? তো সেই লড়াইয়ে অসংখ্য মানুষ, বিএনপি, জামাত সহ ভিন্ন মতের রাজনৈতিক দলের অসংখ্য মানুষ গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘরে বন্দী ছিল। তো সেই গুমের যে পরিবার, তার স্বীকৃতি আপনি দিবেন না? যে মানুষটি শহীদ হয়েছে, নির্গৃহীত হয়েছে, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, আয়নাঘরে ছিল, এই যে নির্যাতনের চিত্র, এই ধারাবাহিক নির্যাতনের কারণে তো হাসিনার বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। আপনি যখন বলবেন জুলাই সনদ, তখন তো আমরা 36 জুলাইয়ের ইতিহাসটাই বুঝি। না না না, জুলাই সনদ মানে কি? একটা চূড়ান্ত রূপ, ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত রূপ, সেটা জুলাইয়ে। অর্থাৎ জুলাই সনদ মানে কি? আমাদের ওই যে 71 না, 71-এর আমাদের সর্বশেষ 16 ডিসেম্বর। তার মানে ওই সময় যদি 71-এর ইতিহাস মানে ডিসেম্বরের সনদ, কথার কথা, তাহলে তো পুরো 71-এর আগে যতগুলো সংগ্রাম হয়েছে, মানে 9 মাস না, তার পেছনে 24 বছর লড়াই সংগ্রাম। একটা আন্দোলন ভাই একদিনে হয় না, একটা আন্দোলনের পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড লাগে। তো সেই ব্যাকগ্রাউন্ড হলো এই 14-15 বছরের লড়াই। অর্থাৎ সেই জুলাই সনদে অবশ্যই
এত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে জুলাই আমাদের সামনে হাজির হয়েছে, সেটা উল্লেখ করতে হবে মাস্ট। তাহলে দলগুলো সবাই স্বাক্ষর করবে। অন্যথায় যদি তারা মনে করে যে আমাদের কৃতিত্ব তুলে ধরার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের জাহির করার জন্য একটা ডকুমেন্টেশন দরকার, সংবিধানে উল্লেখ করতে হবে, তাহলে অধিকাংশ দলই সেক্ষেত্রে একমত হবে না। আর রাষ্ট্র সংস্কারের যে বিষয় আপনি বললেন, দেখেন জুনায়েদ সাকিবের যে বিষয়টা, দেখেন আমরা যখন দল 2021 সালে গঠন করি, আমরা কিন্তু ওই সময় তখন কিন্তু কোনো দলের সাথে আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক বা সরকার পতনের আন্দোলন শুরু হয় নাই। সেই সময় আমরা উল্লেখ করেছিলাম যে আমাদের মানে এক দলের প্রধান কোনোভাবে রাষ্ট্রের প্রধান হতে পারবে না এবং 2 বারের বেশি কেউ দলের প্রেসিডেন্ট হতে পারবে না। এই বিষয়গুলো আমরা এনেছিলাম এবং একই সাথে মানে দলের ক্ষেত্রে, দলের সংস্কারের ক্ষেত্রে। আর রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রেসিডেন্ট বা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নয়। একজন মানুষের জীবনে 2 বার প্রধানমন্ত্রী হইলে আর কি লাগে, তার দলের অন্য কেউ হোক। তো এইভাবে আমাদের প্রস্তাবনাগুলো ছিল। তো যাই হোক, আজকে সকল দলকে ধন্যবাদ জানাই যে সবাই মোটামুটি 10 বছর মানে 2 মেয়াদের ক্ষেত্রে একমত পোষণ করেছে। এটা খুব ইতিবাচক দিক। দেখেন এই যে রাষ্ট্র সংস্কার, একটা সময় আমি নিজেও হতাশ হয়ে গেছিলাম যে কোনো সংস্কার হয় কিনা, তবে আজকে থেকে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। না, আলোচনার মাধ্যমে একটা সংস্কারের পথে আমরা হাঁটতেছি, আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে যাইতেছি। এটা তো বড় একটা অর্জন। তার মানে রাষ্ট্র সংস্কার অনেক কিছু হবে। এখন 100% তো আপনি হইতে পারবেন না। যেটা আপনি বললেন যে সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে, হ্যাঁ, সেটা সম্ভবত আপনার এই কমিশনের পক্ষ থেকেই পরিবর্তিত নাম আসতেছে। তো এইটা নিয়ে হয়তো আরো আলোচনা হবে, হয়তো একটা জায়গায় গিয়ে আমরা একমত হইতে পারবো। এখন 100% আমরা সংস্কার চাই, এখন 100% তো হবে না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপাতত 80% হইলে আমি মনে করি সবাই মেনে নেওয়া উচিত। বাকি 80% যেগুলো হলো, একমত হলো, সবাই সই করলো যে আমরা পরবর্তী সংসদে গিয়ে এটা আপনার বাস্তবায়ন করব। আর 20% যে দল আপনার মনে করেন যে গণ অধিকার পরিষদ 20% আপনার অ্যাকসেপ্ট হয়নি, তাহলে আমরা আমাদের ইস্তেহারে আমরা দিব, জনগণের কাছে বলবো যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই সংস্কার করবো। আমি আরেকটি বিষয় বলি, দেখেন যেটা দিয়ে আমি আমার প্রথমের আলোচনা শেষ করেছিলাম, আমি বলছিলাম যে শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত এই সরকার কেন গ্রেপ্তার করলো না, কেন নুরুল হুদা বলেন, আওয়াল বলেন বা রকিবউদ্দিন বলেন, তাদেরকে গ্রেপ্তার করার জন্য মব জাস্টিস তৈরি করা লাগলো, কেন সরকার নিজ থেকে, এই সরকার তো জবাবদিহিতার সরকার, স্বচ্ছতার সরকার, কেন আইনের শাসন প্রতিষ্ঠা করলো না? আইনের শাসন প্রতিষ্ঠা মানে কি? যারা অপরাধী তাদেরকে সরকার ধরবে। কেন এখনো পর্যন্ত 14, 18 এবং 24 সালের ডিসি এসপিদের বিরুদ্ধে সরকার পানিশমেন্ট নিতে পারলো না? এরা তো হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এরপরে দেখেন যে কাদের বাংলাদেশে 3.5 মাস নিরাপদে ছিল, সে নিজেই বলেছে। তো সেই কাদেরকে 3.5 মাসে কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রেপ্তার করতে পারলো না? এরকম অসংখ্য কাদের বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। এখন সরকার বলতেছে গণহত্যার বিচার, হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন না, কাদেরকে পারবেন না, আসাদুজ্জামান খান কামাল যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিল তাকে ফিরিয়ে আনতে পারবেন না। তো গণহত্যার বিচার মানে কি? শুধু রায় ঘোষণা করবেন? এদের যদি আপনি শাস্তি না দেন, যে কোনো মূল্যে আন্তর্জাতিক যত ধরনের তৎপরতা লাগে, এদেরকে অবশ্যই ফিরিয়ে এনে এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে কোনোভাবে গণহত্যার বিচার হবে না। আর সর্বশেষ বলি, দেখেন আমরা আরেকটা বিরতিতে যাব। ওকে, তাহলে বিরতির পরে বলবো। আরো একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি এবারও আপনারা আমাদের সাথেই থাকবেন। আমন্ত্রণ আরেকবার প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি জনাব মীর নেওয়াজ আলী নেওয়াজ এবং জনাব রাশেদ খান। রাশেদ খান, আপনি ওই বিষয়টা শেষ করলে আমি একটু নেওয়াজের কাছে যাব। জি, ধন্যবাদ। তো আমি যেটা বলছিলাম যে দেখেন, সাবের মান্নান ফেসিবাদের দোসর, তাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজে যারা রয়েছে তাদের মধ্যে তারা অন্যতম। তো আমার কথা হলো, যারা আওয়ামী লীগ করেছে তারা কয়জন ক্লিন ইমেজের? তারা যদি আসলেই ভালো মানুষ হইতো তাহলে আওয়ামী লীগ করতো না। কারণ আওয়ামী লীগ এত মানুষকে গুম করেছে, খুন করেছে, এত মানুষ নিপীড়নের, নির্যাতনের শিকার হয়েছে, আয়নাঘর বানিয়েছে। তো সেই আওয়ামী লীগ যারা করেছে এরা ভালো মানুষ হতে পারে না, আমি বিশ্বাস করি না। এবং তারা শতভাগ মানুষ শিক্ষা না, যারা ডিসিশন মেকিং এ উচ্চ পর্যায়ে ছিল, আপনি কর্মীর কথা বাদ দেন, সমর্থকের কথা বাদ দেন, কিন্তু এই যে রাজনৈতিক সচিব ছিল, হাসিনা যখন গুম করতেছে, খুন করতেছে, সেই সময় হাসিনার রাজনৈতিক সচিব ছিল সাবের হোসেন চৌধুরী। এক, দ্বিতীয়ত এই মিনিস্ট্রির, হাসিনার মন্ত্রণালয়ের পরিকল্পনা মন্ত্রী ছিল মান্নান। তার মানে কি? তার মানে হাসিনার গুম খুনের পরিকল্পনার অংশীদার সাবের মান্নানরা। সেই মান্নানদেরকে এই সরকার জামিন দিয়েছে, এই সরকারের উপদেষ্টারা সরাসরি আদালতে হস্তক্ষেপ করে জামিন দিয়েছে। তারপরে দেখেন আওয়ামী লীগের সম্পদ কারা পাহারা দিচ্ছে? নিশ্চয়ই আপনি সেই ইনকলাবের সংবাদ দেখেছেন, একজন নারী উপদেষ্টার স্বামী নসরুল হামিদ বিপুর লুটেরা সম্পদ পাহারা দিচ্ছে। তার সমস্ত প্রতিষ্ঠান এখন কিন্তু সে চালাচ্ছে, গণমাধ্যমে খবর এসেছে। এরপরে দেখেন আওয়ামী লীগের মালিকরা, মানে আওয়ামী লীগের ব্যবসায়ী মাফিয়া যারা ছিল,
এদেরকে আমি বলি আওয়ামী লীগের মালিক। এরা কিন্তু আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল। এরা কি বলেছিল? হাসিনার সাথে জান্নাতে যেতে রাজি, জাহান্নামে যেতেও রাজি। আপা আপনি যেখানে, আমরা আছি সেখানে। তো সেই জিকির করা লোকদের কয়জনের বিচার হয়েছে? সেই ব্যবসায়ী গোষ্ঠীর কাছ থেকে এখন মালপানি কারা নিচ্ছে? ওই সময় আওয়ামী লীগ নিয়েছে, হাসিনা নিয়েছে, এখন কারা নিচ্ছে তদন্ত করেন। তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এই সরকারের কতিপয় উপদেষ্টা। এরপরে দেখেন 10 মাসে, যেটি ভাই বলেছেন, 10 মাসে আপনি কতটুকু রাষ্ট্র সংস্কার করেছেন? কতগুলো বিষয়ে কিন্তু আমরা আগে থেকে একমত ছিলাম। প্রত্যেকটা কমিশন কিন্তু যখন আমাদের কাছে প্রস্তাবনা চেয়েছে, বিএনপি দিয়েছে, গণ অধিকার পরিষদ দিয়েছে, জামাত দিয়েছে, আপনি মিলাইতে পারলেন না যে সব দলগুলোর এই 10টা, তারা 20টা প্রস্তাবনা দিয়েছে, 10টায় সবাই একমত। তো 10টা আপনি সংস্কার করে ফেলান। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা ভাই বলেছে। আগামীতে আপনি বলছেন যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিবেন, মানে প্রধান উপদেষ্টা বলছে। এবং যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে না পারে, তাহলে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে। কিন্তু সেই নির্বাচন করার জন্য আপনি পরিবেশটা ঠিক করেছেন? আমার কথা না, ভাই বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে এখনো পর্যন্ত ঠিক হয় নাই। কারণ সরকার যদি ফেব্রুয়ারির সামনে এসে বলে যে বাংলাদেশে এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করতেছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, নির্বাচন দিতে পারবো না, তখন কি করবেন? তার মানে কি? তার মানে এখন নির্বাচনের আগে অবশ্যই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, পুলিশকে দিয়ে ফাংশন করাতে হবে। বাংলাদেশে পুলিশকে, র্যাবকে এখন জনগণ ভয় পায় না, গণেই না বলতে গেলে। পুলিশকে এখন মানুষ গণেই না, সেনাবাহিনীকেও ভয় পায় না। না আমি ওইটাই বলতেছি, পুলিশকে মানুষ পুলিশই মনে করে না, মানে ভয়ই পায় না। একমাত্র সেনাবাহিনী মাঠ পর্যায়ে থাকার কারণে এখন কিছুটা মানুষ ভয় পাচ্ছে। কিন্তু কথা হলো যে সেনাবাহিনীকে আপনি যদি এইভাবে সারাক্ষণ মাঠ পর্যায়ে রেখে দেন, সেনাবাহিনী বিতর্কিত হবে। আমরা ভুলে যাইনি সেই নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনা। সেখানে কিন্তু র্যাবের মধ্যে যারা মেজর ছিল, কর্নেল ছিল, তারাও কিন্তু জড়িত ছিল। যতদিন আপনি যত বেশি সময় সেনাবাহিনীকে আপনি এইভাবে ব্যারাকের বাইরে রাখবেন, সেনাবাহিনীর উপর মানুষের আস্থা বিশ্বাস তত কমবে। সেনাবাহিনী এইভাবে ফিল্ড ওয়ার্ক করার জন্য না। সেনাবাহিনী তো বারবার বলছে যে তারা ব্যারাকে ফিরে যেতে চায়। হ্যাঁ, তো ফিরিয়ে আপনি দেওয়ার জন্য তো সেই ধরনের পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। আপনি যত বেশি সময় সেনাবাহিনীকে এইভাবে মাঠ পর্যায়ে রাখবেন, সেনাবাহিনী তত বেশি বিতর্কিত হবে। এখনই দেখেন বিভিন্ন জায়গায় যখন কাউকে তুলে নিয়ে যাচ্ছে, আমি নিজে একটা ঘটনা বলি। আমার সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের একজন নেতাকে, মানে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে সেনাবাহিনীর কয়েকজন ব্যক্তি এমন পিটাইছে, মানে বলার মতো না। পরে আমি ঘটনা তদন্ত করলাম, তার কোনো দোষ নাই। তার অপরাধ কি? যে পাশের বাড়ির একজনকে এসে সেনাবাহিনী ধরে নিয়ে যাচ্ছে এবং মারতেছে। তো মানে যৌথ বাহিনী, সেনাবাহিনী আসছে। তো এরপরে সে যে জাস্ট বলছে যে তার বাবুটা কাঁদতেছে, বাচ্চার সামনে এইভাবে মারতেছেন, এই তার অপরাধ। এই অপরাধে তাকে এমনভাবে নির্যাতন করেছে, আমি পরবর্তীতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেই ভিডিও পাঠিয়েছি। এরপরে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। দেখেন, সেনাবাহিনীর মনে করেন যে আপার লেভেলে যারা আছে তারা ভালো চায়, কোনো সমস্যা নাই। কিন্তু সেনাবাহিনীর যে এত সদস্য, সবাই কি আপনার জনমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে? কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য কাজ করবে। হাসিনাই যে 17 বছর ধরে সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেনাবাহিনীকে বিতর্কিত করে নাই। দেখেন 18 সালের নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে নামালো, আর সেই সেনাবাহিনী ভোট কেন্দ্র পাহারা দিল। তাদের উপস্থিতিতে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। বড় বড় আর্মির কর্মকর্তারা বলেছে, তখনকার সেনাপ্রধান, আমি 30 সেকেন্ডে শেষ করি, তখনকার আর্মির কর্মকর্তারা বলেছে চোখ আছে দেখবা, কান আছে শুনবা, কোনো প্রতিবাদ করবা না। কিন্তু তখনকার এইভাবে সেনাবাহিনীকে আজকে হাসিনা মেরুদণ্ড ভেঙে দেওয়ার পায়তারা করেছিল। পরবর্তীতে সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়েছে 2024 সালে। এই 24 সালে যদি সেনাবাহিনী, আমরা অনেক আন্দোলন করেছি, সেনাবাহিনী যদি জনগণের কাতারে এসে না দাঁড়াতো, তাহলে কোনোভাবে অভ্যুত্থান হতো না। দেখেন, যখন সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য অনেকে বারবার চেষ্টা করেছে, সেনাবাহিনীর পক্ষে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আমি সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বিএনপি বলেছে। কিন্তু আমরা যেভাবে ভূমিকা রেখেছি, এখন আমরা এটিও বলছি, এই সেনাবাহিনীকে যদি দীর্ঘ সময় মাঠ পর্যায়ে রাখেন, যেটি কিন্তু আমার কথা না, সেনাপ্রধান নিজেই বলেছে যে যদি এইভাবে লাগাতার তাদেরকে, আমার বাহিনীকে রাখেন, তারা কিন্তু বিতর্কিত হবে। এই জন্যই বলছি যে সরকারের উচিত হবে পুলিশকে ফাংশন করানো। পুলিশ একমাত্র বাহিনী, তাকে দিয়ে আপনি যদি কাজ করাতে না পারেন, তাহলে কিন্তু দেশের অনেক ক্ষতি হবে। সুতরাং সরকারকে বলবো যে আগামীতে যে নির্বাচন উপহার দিতে চান, তার আগে আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করেন, পুলিশকে ঠিক করেন, অন্যথায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতির কাছে আপনি উপহার দিতে পারবেন না। দেখেন, সর্বশেষ আপনার একটি সুন্দর ঘর, এই ঘরে সোনা দানা সব রয়েছে, ঘরের দেওয়াল নাই, তাহলে কি হবে? চুরি হয়ে যাবে। কিন্তু আপনি ওই যে দেখেন না যে কোথায় যেন ফলের মেলা হচ্ছে, ফল কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে, কারণ ওইখানে পাহারা দেওয়ার কেউ নাই। ঠিক একইভাবে যদি আপনি পুলিশকে দিয়ে ভোট কেন্দ্র পাহারা না দেওয়াতে পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি যত ভালো ভালো মিষ্টি কথা বলুক না কেন, আপনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবেন না। জি, নওয়াজ ভাই, নির্বাচনের পরিবেশ এখন যা, নিরাপত্তা বাহিনী
পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সব মিলিয়ে যে অবস্থা, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে। খুব বেশি সময় তো নাই। যদি জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকে, পুলিশ কার্যকর না হয়, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে সম্ভব? আপনারাই তো সবচেয়ে বেশি দ্রুত নির্বাচন চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, পুলিশ প্রশাসন কিন্তু এখনও অ্যাক্টিভ হয় নাই, সচল হয়নি, কোথাও না। হ্যাঁ, ঢাকা সিটিতে ধরেন আমার সাথে, যেহেতু আমি সিটির রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা কিন্তু অ্যাক্টিভ না। সেনাবাহিনী তারা তো কিছু কিছু সুনির্দিষ্ট কাজ আছে। আর রাশেদ সাহেব বলেছে প্রত্যেকটা বাহিনী কিন্তু নষ্ট করে ফেলেছে 17 বছর। সেনাবাহিনীকেও তারা বিভিন্নভাবে বিতর্কিত করেছে। হ্যাঁ, এই 24 সালে সেনাবাহিনী কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তারপরে কিন্তু কেউ কেউ চাচ্ছিল যে সেনাবাহিনীকে মানে বিতর্কিত করার জন্য বিভিন্ন মিছিল টিছিল, স্লোগানের মাধ্যমে। কি নাম বলতেছিল সেনাবাহিনী, ওয়াকার সাহেব না অমুক একটা কিছু, হাসনান, যাই হোক নাম, আমি আমার কাছে নামগুলো বলতে আসলো অনেক ছোট। কেন, আমিও ছাত্রনেতা ছিলাম, আমি একটা বাংলাদেশে প্রতিষ্ঠিত কলেজের ভিপি ছিলাম, যার কারণে আমি এদের অনেক ছোটো এদেরকে নিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে আমি ছাত্রদেরকে, যারা সিনিয়র রয়েছেন তারা ছাত্রদেরকে ব্যবহার পূর্বেও করেছে, এখনও করছে। কেন বলতেছি আমি, আপনি দেখবেন আশ্চর্য হবেন, এই যে ট্রাফিকে রয়েছে ছাত্ররা, এটা চিন্তা করা যায়, পার ঘন্টা 100 টাকা, 7 ঘন্টা 700 টাকা। কী শেখাচ্ছে আবার ছেলেকে? আপনার ছেলেকে মেয়েকে কী শেখাচ্ছেন? আমি কালকে সায়েন্স সিটিতে দেখলাম মিডেন কলেজের মেয়ে ট্রাফিক করতেছে, তো আমি সার্জেন্টকে ডেকে জিজ্ঞেস করলাম এরা কে? তো ভাই এটা তো যে আপনারা বসাইছেন। আমাকে এই অতটুকু দিল সার্জেন্ট। তার মানে তো ঘন্টায় 100 টাকা, 7 ঘন্টা 700 টাকা। আমার কি দরকার ছিল এগুলো? আমার সচিবালয় সচিবদের পাশে আমার সমন্বয়ক দরকার ছিল? এরা তো ছাত্র, এটা আতঙ্কিত হয়ে গেছে না? আমরা তো ছাত্র। যখন আমার ছেলেও 2টা ব্যারিস্টারই পড়ে, একটা ছেলে ব্যারিস্টার হয়ে গেছে আর একটা ছেলে আছে ছাত্র। আমাদের ছেলে মেয়েরাই তো এগুলো আন্দোলন করছে, মুভমেন্ট করছে। হ্যাঁ, তখন কষ্ট হয় যখন ছাত্র নিয়ে, সকলে কিন্তু বিরক্ত, সকল শ্রেণী পেশার মানুষ। আমরা জেনে শুনে কেন আমার ছেলে মেয়েকে এইভাবে নিলাম এতটুকু ছোট বয়সে? আচ্ছা দেখেন, এই ছাত্রগুলো যে আন্দোলন করলো, শেখ মুজিবের নাম নিয়ে আন্দোলন করছে না? যে শেখ মুজিবের দেশে বৈষম্য ঠাঁই নেই। তারপরে প্রেস ব্রিফিংও করছিল, তখন আমি বাইরে ছিলাম, প্রেস ব্রিফিংটা দেখে গেছিলাম। তারা আন্দোলনও প্রত্যাহার করতেছিল যে আমাদের কোনো আন্দোলন নাই। এখন আজকে ধরেন এই ছোট ছোট ছাত্রদেরকে ব্যবহার করে যারা এগুলা করছে, এটা ওনাদের জন্য ভালো হচ্ছে না, দেশের জন্য ভালো হচ্ছে না। কেন, এই 17 বছর কিন্তু শেখ হাসিনা নীতি নৈতিকতা ধ্বংস করে দিয়েছে। লেখাপড়ার পাশাপাশি যে আপনারা দ্রুত নির্বাচন চান, কিন্তু পরিবেশ পরিস্থিতি কি নির্বাচনের উপযোগী আছে বা হতে পারে? যদি সদিচ্ছা থাকে তাহলে তো হবে, যদি সদিচ্ছা থাকে, এখনও সময় রয়েছে। কিন্তু ধরেন যে প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, সে আগের প্রক্রিয়াতে রয়েছে। বিচার বিভাগটা কোথায় সংস্কার হলো? যা আছে তাই। এই শেখ হাসিনা যেভাবে চালাইছে বিচার বিভাগ, বর্তমানেও বিচার বিভাগ সেই প্রক্রিয়ায় চলছে। এবং এই যে রাশেদ সাহেব বলেছে কোথায় চেঞ্জ হয়েছে, বলেন সচিব টচিব, আমরাই তো চিনি, আমাদের সাথে ছেলে পেলেই তো সচিব। এখন যে এখানে আছে সেখানে বহাল অবস্থানে রয়েছে, সবাইকে চিনি। কিন্তু যেহেতু এগুলো তো আমাদের কলেজে, এত বড় অভ্যুত্থান, এত মানুষের আত্মদানের ফল কি তাহলে? না, আমি সেটাই বললাম যে আমি কিন্তু প্রথমে কিন্তু আপনাকে বলেছি যে আমরা 5ই আগস্ট থেকে এত বড় ডিজাস্টার হলো বাংলাদেশে কেন সারা পৃথিবীতে। আমাদের পূর্বে হয়েছিল শ্রীলঙ্কায়, তাই না? তাও এত বড় কিন্তু হয় নাই। এই আলেম ওলামা, স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ যা আছে, পুলিশ সহ সব পালাইছে, সেনাবাহিনী অফিসার সহ। এত বড় ডিজাস্টার। জি জি, অনেক ধন্যবাদ মীর নেওয়াজ আলী নেওয়াজ, অনেক ধন্যবাদ জনাব রাশেদ খান। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়ে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 8টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামী রবিবার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।